তো সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও। আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের সংস্কৃত বিষয়ের যে গদ্যটি তোমাদের রয়েছে রাজবাহন চরিতম, সেই রাজবাহন চরিতমের প্রথম যে উচ্ছ্বাস তোমাদের রয়েছে, যেটা আমাদের পাঠ্যাংশের অন্তর্গত, সেই পাঠ্যাংশের আজকে প্রথম আলোচনা করব। তোমাদের মূল যে পাঠ্যাংশ সেটা আলোচনা করার পূর্বে তার কবি পরিচিতি, উৎস, বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, কারণ এগুলো না আলোচনা করলে সরাসরি টেক্সটে যাওয়া ঠিক হবে না। যেহেতু তোমাদের এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন, তাই এগুলো অবশ্যই জানতে হবে। আশা করছি তোমরা অবশ্যই এর দ্বারা উপকৃত হবে। তো তোমাদের রাজবাহন চরিতম যেটা রয়েছে, এটা দশকুমার চরিতম যে মূল গ্রন্থ দণ্ডির লেখা, সেখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। তো প্রথমেই আমরা দেখে নেব দণ্ডির কবি পরিচিতি। তো এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন আসতে পারে, তাই আমি তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছি। যেমন প্রথমেই রয়েছে সংস্কৃত গদ্যকাব্যের ইতিহাসে দণ্ডী ছিলেন একজন অবিস্মরণীয় কীর্তির অধিকারী। তো এই দণ্ডির যে বংশ পরিচয় আমরা জানতে পারি, তিনি ছিলেন কৌশিক গোত্রীয় ব্রাহ্মণ বংশের সন্তান। তাহলে এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে দণ্ডী কোন বংশের এবং কোন গোত্রের সন্তান? না, কৌশিক গোত্রীয় ব্রাহ্মণ বংশের সন্তান, এবং তার পিতার নাম হচ্ছে বীরদত্ত এবং মাতা হচ্ছেন গৌরী। তো বীরদত্ত পিতা এবং মাতা হলেন গৌরী, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তারপরে যদি আমরা দেখতে পাই তার যে পূর্বপুরুষ বা তার পিতা আদিনিবাস ছিল প্রথমে কাঞ্চিপুরে, দক্ষিণ ভারতের কাঞ্চিপুর নগরের ছিল গুজরাটের আনন্দপুরে তাদের পূর্বপুরুষের নিবাস, এবং বর্তমানে সেটা দক্ষিণ ভারতের কাঞ্চিপুর নগরের বাস। এবং তার দণ্ডির প্রপিতামহ হলেন দামোদর, এবং দণ্ডির বাল্যকালেই দণ্ডির যখন খুব অল্প বয়স ছিল তখন তার পিতামাতা মারা যান, তিনি অনাথ হয়ে পড়েন। তারপরে সুত এবং সরস্বতী নামে দুইজনের কাছে তিনি পালিত হন। তাহলে এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবে যে দণ্ডির আদিনিবাস বা তার পূর্বপুরুষের আদিনিবাস ছিল গুজরাটের অন্তর্গত আনন্দপুরে, যেটা বর্তমানে ভারতের কাঞ্চিপুর নগরে রয়েছে, এবং দণ্ডির প্রপিতামহ হলেন দামোদর। আর দণ্ডী বাল্যকালেই তার পিতামাতাকে হারান এবং তিনি পালিত হন সুত আর সরস্বতী নামক দুজন দম্পতির কাছে। এরপরে তার আবির্ভাব কাল সম্পর্কে আমরা একটু জানবো। দণ্ডির যে আবির্ভাব কাল সেটা বলা হয়েছে, দণ্ডী চালুক্যরাজ বিক্রমাদিত্যর সময় কিন্তু ছিলেন। সেই সময় তার রাজসভায় 630 থেকে 668 খ্রিস্টাব্দে সম্মানীয় পদে তিনি ছিলেন। তাই সবশেষে আমরা একথা বলতে পারি যে দণ্ডী সপ্তম শতাব্দীর কবি, অর্থাৎ দণ্ডী সপ্তম শতকের সময়ে আবির্ভূত হয়েছিলেন বলে এটা আমরা মনে করতে পারি। এরপরে আমরা দেখব দণ্ডির যে বিভিন্ন কাব্য বা গ্রন্থ পরিচয় রয়েছে, সেই গ্রন্থ পরিচয় সম্পর্কে আমরা একটু জেনে নিব। যেমন দণ্ডির 3টি গ্রন্থের আমরা পরিচয় পাব। 3টি গ্রন্থের মধ্যে রয়েছে প্রথম দশকুমার চরিতম, যেখান থেকে আমাদের এই রাজবাহন চরিতম পাঠ্যাংশটি রয়েছে। আরেকটি হচ্ছে কাব্যাদর্শ এবং আরেকটি হচ্ছে অবন্তী সুন্দরী কথা। তাহলে তোমরা এই 3টি গ্রন্থ অবশ্যই মনে রাখবে যে দশকুমার চরিত, কাব্যাদর্শ এবং অবন্তী সুন্দরী কথা। এছাড়াও ছন্দ বিচিতি নামক ছন্দশাস্ত্র পাওয়া যায়, তো সেটা তার প্রমাণ পাওয়া যায়নি। এরপরে দণ্ডির যে কিংবদন্তি অনুসারে দণ্ডী কার সমগোত্রীয় বা তিনি কিভাবে এসেছেন তার একটা শ্লোকে আমরা জানতে পারি। এই শ্লোকের দ্বারা আমরা জানতে পারি তিনি বাল্মীকি ব্যাসদেবের সমসাময়িক সময়ে তিনি ছিলেন, এবং এখানে দণ্ডির কথা বলা রয়েছে। এরপরে আরও একটি শ্লোক দেখব যেখানে দণ্ডির কথা কিন্তু বলা হয়েছে। যেমন উপমা কালিদাসস্য ভারবে অর্থ গৌরবম দণ্ডিন পদলালিত্যং মাঘে সন্তি ত্রয়গুণা। অর্থাৎ কালিদাস কিন্তু উপমার জন্যই বিখ্যাত, আবার ভারবী অর্থ গৌরবের জন্য বিখ্যাত। ঠিক তেমনি দণ্ডী পদলালিত্যংয়ের জন্য বিখ্যাত, আর মাঘ যে কবি রয়েছেন তার মধ্যে কিন্তু এই 3 ধরনের গুণ রয়েছে। তাই
এখান থেকে কিন্তু আমরা দণ্ডির পরিচয় পেতে পারি। সংস্কৃত সাহিত্যকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শ্রব্যকাব্য এবং আরেকটা হচ্ছে দৃশ্যকাব্য। তো এই শ্রব্যকাব্য এবং দৃশ্যকাব্যের যে ভাগগুলো রয়েছে এগুলো ডায়াগ্রামের সাহায্যে দেখানো হয়েছে, সেটা আমরা দেখলে সহজেই বুঝতে পারবো। যেমন সংস্কৃত সাহিত্যের এই যে শ্রব্য আর দৃশ্য, এই দুটো ভাগ রয়েছে। শ্রব্যকাব্যের ভাগকে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে গদ্য, পদ্য এবং চম্পু। তারপরে গদ্যকাব্যের যদি আমরা ভাগ দেখি তাহলে আমরা দেখতে পাবো আখ্যায়িকা এবং কথা। তো এই দুটোর মধ্যে আমাদের যে আলোচ্য রাজবাহন চরিতম রয়েছে সেটা কথা না আখ্যায়িকা, এটা কিন্তু আমরা একটু আলোচনা করেই দেখে নেব। যেমন এখানে গদ্যকাব্যের যে বিবিধ বিভাগ রয়েছে তার মধ্যে গদ্যকাব্য উল্লেখযোগ্য তার দাবি রাখে, এবং গদ্যং কবিনাং নিকষং বদন্তি এটা বলা হয়েছে সংস্কৃতে। এখানে আমরা দেখে নেব কথা এবং আখ্যায়িকা, এই যে দুটো গদ্যকাব্যের ভাগ, এই দুটো গদ্যকাব্যের ভাগ কিভাবে রয়েছে, কথা আখ্যায়িকার মধ্যে যে পার্থক্য সেটা আমরা একটু সংক্ষেপে দেখে নেব। যেমন কথা আখ্যায়িকায় অমর কোষ অনুসারে বলা হয়েছে যে কথা কাল্পনিক কাহিনী হবে, যে কথার যে বিষয়টা হবে কাল্পনিক কাহিনী, আর আখ্যায়িকার কাহিনী হবে ঐতিহাসিক কাহিনী বা আত্মকাহিনীর উপর নির্ভরশীল। তারপরে ছন্দ যে বলা হচ্ছে, কথার ছন্দ বক্তছন্দের শ্লোকে দেখা যায় না, আর আখ্যায়িকায় কিন্তু বক্তছন্দের শ্লোক পাওয়া যাবে। পরিচ্ছেদ বলা হচ্ছে, কথার যে ভাগগুলো এগুলো উচ্ছ্বাস নামে পরিচিত হয় না, কিন্তু আখ্যায়িকার যে পরিচ্ছেদগুলো এগুলো উচ্ছ্বাস নামে পরিচিত। তারপরে ভাষার কথা বলা হচ্ছে, এখানে যে ভাষার কথা বলা হয়েছে, তো এখানে ভাষা হবে সংস্কৃত ছাড়া অপভ্রংশ, এটা কিন্তু কথার ক্ষেত্রে, আর আখ্যায়িকার ক্ষেত্রে ভাষা হবে সংস্কৃত। তো এইভাবেই কিন্তু কথা এবং আখ্যায়িকার আমরা ভাগ দেখলাম। এবারে আমরা দেখে নেব দশকুমার চরিত আমাদের কোন ভাগে পড়ছে। না, দশকুমার চরিত আমাদের আখ্যায়িকা শ্রেণীর রচনার মধ্যে পড়ছে, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই দশকুমার চরিত্রের যদি উচ্ছ্বাস সংখ্যা আমরা দেখি তাহলে উচ্ছ্বাস হচ্ছে তিনটি অংশ রয়েছে। তিনটি অংশ আমরা পাচ্ছি, একটা হচ্ছে পূর্ব পিঠিকা যেখানে 5টি উচ্ছ্বাস রয়েছে, আরেকটা রয়েছে মূল ভাগ যেখানে 8টি উচ্ছ্বাস রয়েছে, আরেকটা হচ্ছে উত্তর পিঠিকা যার মধ্যে কিন্তু কোনো উচ্ছ্বাস নেই। এরপরে পূর্ব পিঠিকার 5টি উচ্ছ্বাস রয়েছে, সেই 5টি উচ্ছ্বাস তোমরা দেখতেই পাচ্ছ, রাজবাহনাদি, দশকুমার উৎপত্তি, তারপরে দ্বিজ উপকৃতি, সোমদত্ত চরিতম, পুষ্পোদ্ভব চরিতম, অবন্তী সুন্দরী পরিণয়। এরপরে মূল ভাগের যে 8জন কুমারের কাহিনী রয়েছে, এখানে 8টি উচ্ছ্বাস রয়েছে, তার মধ্যে প্রথম যে ভাগটি রয়েছে রাজবাহন চরিতম, এটাই কিন্তু আমাদের টেক্সট। তো এখান থেকেই মূল ভাগের প্রথম যে পরিচ্ছেদ সেখান থেকেই কিন্তু আমাদের এই টেক্সটটি নেওয়া হয়েছে, রাজবাহন চরিতম। তো এটা হচ্ছে উৎস। তো এই রাজবাহন চরিতম বা দশকুমার চরিতমের যে মূল উৎস সেটা যদি আমরা জানি তাহলে এখানে দেখব যে গুণাঢ্য রচিত বৃহৎ কথা, বৃহৎ কথাই হচ্ছে কিন্তু এর আসল উৎস। তোর মধ্যে অনেকগুলো চরিত্র রয়েছে, যেমন মগধ রাজা রাজহংস, 3জন মন্ত্রী, ধর্মপাল, শীতবর্মা, পদ্যোদ্ভব এবং 7জন মন্ত্রীপুত্র রয়েছেন। এবারে আমরা দেখে নেব 10জন কুমারের যে 10জন কুমার কারা এবং তাদের পিতা বা তাদের প্রপিতামহ কারা, একটা ডায়াগ্রামের সাহায্যে আমরা দেখে নেব। যেমন প্রথমেই আমরা দেখব রাজহংস, মগধরাজ রাজহংস, তার পুত্র হচ্ছে রাজবাহন, এটা হচ্ছে 1 নম্বর। তারপরে রয়েছে প্রহার বর্মা, প্রহার বর্মার 2 পুত্র অপহার বর্মা এবং উপহার বর্মা, তাহলে 3জনকে আমরা পেলাম। এরপরে আমরা রাজহংসের যে মন্ত্রী রয়েছে 3জন, সেই 3জন মন্ত্রীর মধ্যে আমরা যদি দেখি, একজন হচ্ছে ধর্মপাল, আরেকজন হচ্ছে শীতবর্মা, আরেকজন হচ্ছে পদ্যোদ্ভব। এবার যদি আমরা দেখি ধর্মপালের যে পুত্র পরিচয়, তাতে আমরা এখানে ভালো করে দেখতে পাচ্ছি ধর্মপালের পুত্র হচ্ছে সুমন্ত্র, আরেকজন পুত্র সুমিত্র, আরেকজন পুত্র হচ্ছে কামপাল। সুমন্ত্রের যে পুত্র, সুমন্ত্রের পুত্র হচ্ছে মিত্রগুপ্ত, সুমিত্রের পুত্র মন্ত্রগুপ্ত এবং কামপালের পুত্র অর্থপাল। অর্থাৎ 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর কুমার আমরা পেয়ে গেলাম। এরপরে রয়েছে শীতবর্মা, এই শীতবর্মার আবার সুমতি সত্যবর্মা নামক 2জন পুত্র রয়েছে, সুমতির পুত্র প্রমতি এবং সত্যবর্মার পুত্র সোমদত্ত, এইভাবে রয়েছে। তারপরে পাচ্ছি আমরা পদ্যোদ্ভবকে, পদ্যোদ্ভবের আবার আমরা এখানটায় পাচ্ছি যে তার রত্নোদ্ভব এবং বিশ্রুত সুশ্রুত, রত্নোদ্ভব একজন রয়েছে আর একজন রয়েছে সুশ্রুত,
এবং রত্নধ্রবের পুত্র পুষ্পোদ্ভব আর সুশ্রুতর পুত্র বিশ্রুত, এভাবেই কিন্তু 10 জন কুমারের পরিচয় আমরা পাচ্ছি। তো এটা তোমাদের অবশ্যই ভালো করে মনে রাখতে হবে কোন কোন 10 জন কুমার রয়েছে। তো এবারে আমরা পাঠ্যাংশের উৎসটি আরেকবার দেখে নেব। যেমন দণ্ডী রচিত দশকুমার চরিত গ্রন্থটিতে 10 জন কুমারের কাহিনী রয়েছে, এবং এটা আমি আগেও বলেছি দশকুমার চরিত 3টে ভাগে বিভক্ত। যেমন পূর্ব পীঠিকা রয়েছে, মূল ভাগ রয়েছে, উত্তর পীঠিকা রয়েছে। পূর্ব পীঠিকা হলো ভূমিকা অংশ, আর মূল ভাগ হচ্ছে রাজবাহন থেকে বিশ্রুত 8 জন কুমারের কাহিনী এখানে বর্ণিত। আর রাজবাহন চরিতম পাঠ্যাংশটি দণ্ডী প্রণীত দশকুমার চরিতম গ্রন্থের মূল ভাগ থেকে নেওয়া হয়েছে। এটাই হচ্ছে তোমাদের উৎস। এটা তোমাদের খুব ভালো করেই মনে রাখতে হবে যে মূল গ্রন্থ হচ্ছে রাজবাহন চরিতম, এবং তার যে পাঠ্যাংশটি দণ্ডী প্রণীত আমাদের দশকুমার চরিতম, এটা কিন্তু মূল ভাগ থেকে নেওয়া হয়েছে, আর এটাই হচ্ছে প্রথম উচ্ছ্বাস। তো এবারে আমরা দেখে নেব দশকুমার চরিতমের কাব্যটির মূল যে কাহিনী সেটাতে কি রয়েছে। না, দশকুমার চরিতম কাব্যটি মূলত 10 জন কুমারের অভিজ্ঞতার কাহিনী বর্ণিত হয়েছে। মগধের রাজা রাজহংস মালবরাজ রাজার কাছে হেরে গিয়ে রানীর সঙ্গে সস্ত্রীক বিন্ধ্য পর্বতে আশ্রয় গ্রহণ করেন, এবং সেখানে তাদের এক পুত্র হয় যার নাম হচ্ছে রাজবাহন। এই রাজবাহনই কিন্তু আমাদের এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। রাজবাহনের সাথে আরো 9 জন মন্ত্রীপুত্র রয়েছে, যারা লেখাপড়া করে ভাগ্য অন্বেষণের জন্য দেশ ভ্রমণে বের হয় রাজবাহনের সঙ্গে। কিন্তু পথে এক ব্রাহ্মণবেশী কিরাতের সঙ্গে দেখা হয়, তাকে সাহায্যের জন্য রাজবাহনকে পাতালে চলে যেতে হয়। তার খোঁজে অন্যান্য কুমারেরা বের হয়ে ঘটনাক্রমে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এই ভ্রমণ প্রসঙ্গেই তাদের জীবনের যে ঘটনা ঘটে তাই কিন্তু দশকুমার চরিত বলে পরিচিত, বা এটাই হচ্ছে তার কিন্তু মূল বিষয়বস্তু। এবারে আমরা দেখব আমাদের যে পাঠ্যাংশে রয়েছে রাজবাহন চরিতম, তার বিষয়বস্তুতে কি বলা হচ্ছে। না, মগধরাজ রাজহংসের পুত্র রাজবাহন এবং মালবরাজ মানসারের কন্যা অবন্তী সুন্দরী গান্ধর্ব মতে বিবাহ করেন, যেটা আমরা আগেও জেনেছি অভিজ্ঞান শকুন্তলম নাটকে। বিবাহ নিয়ে অবন্তী সুন্দরী উদ্বেগের আকুল হলে রাজবাহন চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনিয়ে প্রিয়তমাকে আশ্বস্ত করেন। তো চতুর্দশ ভুবন বৃত্তান্ত সম্পর্কে তোমাদেরকে যখন আমি টেক্সট আলোচনা করব ভালো করে বলে দেবো যে চতুর্দশ ভুবন বৃত্তান্ত কি। রাজবাহনের মুখে সেসব কথা শুনে অবন্তী সুন্দরীর মনে বিবাহ বিষয়ক সমস্ত অনুশোচনা দূর হয়। অবন্তী সুন্দরী প্রিয়তমকে অর্থাৎ রাজবাহনকে পরম সুখে মাথা রেখে তার বুকের উপরে ঘুমিয়ে পড়েন। তারা দুজনেই ঘুমের মধ্যে স্বপ্নে পদ্মমিনারে পা বাঁধা অবস্থায় একটি বৃদ্ধ রাজহংসকে দেখতে পান। দুজনে জেগে উঠে দেখেন রৌপ্য শৃঙ্খলে রাজবাহনের পা দুটি বাঁধা রয়েছে। অবন্তী সুন্দরী ভূমিতে লুণ্ঠিত হয়ে চিৎকার করে কাঁদতে থাকেন। এগুলো দেখে তার তুমুল কোলাহলে বা চিৎকারে কন্যান্তপুরের রক্ষীরা সেখানে প্রবেশ করে। রক্ষীরা রাজবাহনের প্রভাবের জন্য তাকে উৎপীড়ন করতে অসমর্থ হয়ে সমস্ত বৃত্তান্ত চণ্ডবর্মাকে জানায়। চণ্ডবর্মা ছিল অবন্তী সুন্দরীর প্রণয়প্রার্থী। সে সমস্ত বৃত্তান্ত শুনে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেখানে উপস্থিত হয়। সে রাজবাহনকে দেখেই চিনতে পারে। তারপর রাজবাহন ও অবন্তী সুন্দরীকে নানা কথায় তিরস্কার করতে থাকে। অবন্তী সুন্দরী প্রাণ বিসর্জন দিতে উদ্যত হলে রাজবাহন তাকে পূর্বজন্মের রাজহংসের বৃত্তান্ত স্মরণ করতে বলেন। পত্নীকে আশ্বস্ত করে 2 মাস প্রতীক্ষা করতে বলে শত্রুর অর্থাৎ চণ্ডবর্মার বশ্যতা স্বীকার করে নেয়। তো এই হচ্ছে বিষয়বস্তু। যখন আমি এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে টেক্সট আলোচনা করব, সেখানে আবারও একবার বিষয়বস্তু আমি প্রথমে বলে তারপরে কিন্তু টেক্সটটা আলোচনা করা শুরু করব। তো এই আলোচনা আপাতত এই পর্যন্তই থাকছে। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে একটা ভিডিওতে কিন্তু পুরো টেক্সটটি দিয়ে দিব। তো সেই জন্য একটু অপেক্ষা করতে হবে। তো আজ